আমি আসলে শুরুতে প্রতিক্রিয়া জানার আগে আমার সবচেয়ে কষ্টের ব্যাপারটা শেয়ার করি। যে তরুণ পাইলটটি ইন্তেকাল করেছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সে আমারই ক্যাডেট কলেজের। যদিও আমাদের বয়সের তফাৎ হচ্ছে ৩৩ বছর, তারপরও তাকে আমার আত্মার আত্মীয় মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে স্কুলের বাচ্চারা, যেটা বলা হয় যে তাদের জন্য দ্বিতীয় সেফের জায়গা বাসার পরে, তারা হয় খেলছিল, নাহলে পড়ছিল, দুষ্টুমি করছিল বা বাইরে যাবে অপেক্ষা করছিল। এই সময় মৃত্যু তাদের দোরগোড়ায় এসে দাঁড়ায়। তো এটা এরকম অভাবনীয় মৃত্যু খুব কম দেখা যায়, যে জিনিসটি শুধু আমাকে না, বাংলাদেশের সবাইকে, পৃথিবীর সবাইকেই শোকান্বিত করেছে। সো তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দোয়া সবসময় থাকবে যতদিন আমি বেঁচে আছি। আর শুরুতেই একটা কথা আমি বলে নেই যে যে কোনো বিমান দুর্ঘটনা হলে কখনো আগে কমেন্ট করতে নেই, যেগুলোকে আমরা প্রিম্যাচিওর কমেন্ট বলি। এর কারণ হচ্ছে যে এর পিছনে অনেক কারিগরি প্রশিক্ষণ রিলেটেড, কারিগরি রিলেটেড, আবহাওয়া রিলেটেড অনেক কিছু থাকে, কন্ট্রোল রিলেটেড অনেক কিছু থাকে। সো না জেনে কিছু বললে এতে যারা যে কোনো সংগঠন বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। দিস ইজ প্রিম্যাচিওর। এখন আমি যেটা বলি যে প্রথমে আমরা আরেকটা জিনিস জেনে নিই, এটা কিন্তু প্রশিক্ষণ বিমান না, এটা কিন্তু অ্যাবসলিউটলি ফাইটার এয়ারক্রাফট, রেডি ফর ওয়ার আর রেডি ফর দি মিশন। তবে এটি যখন অপারেশনে থাকে না, তখন যুদ্ধের প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়। এবং যে পাইলট ছিলেন উনি একাকী বিমান চালানোর উপযুক্ততা অর্জন করেছেন এবং উনি সেদিন ফ্লাইংয়ে ছিলেন। যে কোনো মিশনে যাওয়ার আগে বিমানের সক্ষমতা এবং কারিগরি দিক পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয় এবং সেই চেক করেই সেই এয়ারক্রাফটটা ইঞ্জিনিয়াররা পাইলটের কাছে হ্যান্ডওভার করে। পাইলট যখন ফ্লাইংয়ে যায় তখন কিন্তু সে সব ধরনের টেস্ট করে যায়। সো আমরা বলতে পারি যে এখানে পাইলট ছিল একদম বোনাফাইড একজন ডিউটিতে ছিলেন, এবং তার সঙ্গে যেই এয়ারক্রাফটটা দেওয়া হয়েছে সেটাও ওয়াজ রেডি টু ফ্লাই। বাট যেটা হয়, আকাশে গিয়ে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। এটা হাইড্রোলিক ফেল হতে হয়, ইলেকট্রিক্যাল ফেল হতে পারে, অ্যাভিওনিক্স ফেল হতে পারে, এবং যেটা সবচেয়ে বিপজ্জনক সেটা হচ্ছে ইঞ্জিন ফেল। আপনি জানেন যে বিমানটা এক ইঞ্জিন বিশিষ্ট এবং এটা ফাইটার এয়ারক্রাফট। সো এইটা যদি ইঞ্জিন কাজ না করে তাহলে এয়ারক্রাফটটা জাস্ট স্টোনের মতো পড়ে যায়, কন্ট্রোল করা যায় না। তো আমি যেটুকু জানি যে এটা টেকনিক্যাল ফল্টের কারণে পাইলট চেষ্টা করছিল এটা ঘুরিয়ে এয়ারক্রাফট রানওয়ের দিকে আসার জন্য, বাট সে রানওয়ে মেক করতে পারেনি। তার আগে বিমানটা ক্র্যাশ করেছে এবং সে ইজেক্ট করে কোনো একটা বিল্ডিংয়ের ছাদের মধ্যে পড়েছে। সো সব কিছু মিলিয়ে মনে হয় যে এটি একটি যান্ত্রিক দুর্ঘটনার, যেটা তদন্তের মাধ্যমে বের হবে। কারণ ওয়েদার পরিষ্কার ছিল, ট্রাফিক ক্লিয়ার ছিল, ফাইটার এয়ারক্রাফট বের হলে তাদের কন্ট্রোল যারা করতো তারা সবাই কিন্তু সঠিকভাবেই কাজগুলো করেছেন। আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে যে ফ্লাইং একটা খুব রিস্কি বিজনেস, এবং এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্যই সমস্ত এয়ারলাইন্স এবং সমস্ত রাষ্ট্র বা রাষ্ট্রে যেই যারা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, বাংলাদেশে যেমন সিভিল এভিয়েশন, তারা সর্বোচ্চ চেষ্টা করে যে একটি বিমান বা একটা এয়ারলাইন্স যেন নিখুঁতভাবে নিরাপত্তা মেনেই ফ্লাই করে। একটা বিমান অ্যাক্সিডেন্ট হলে এটার অ্যাকচুয়াল রিপোর্ট পেতে বছর, 1 বছর 2 বছর অনেক দিন পার হয়ে যায়, অনেকগুলো অনেক পরে আসে। তো আমরা যদি এই গত 3 দশকের বিভিন্ন এয়ারক্রাফটের আমরা যদি পরিসংখ্যান নেই, তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো টেকনিক্যাল ফল্টের কারণে হয়। দ্বিতীয়ত এটা ওয়েদারের কারণে হয়। তৃতীয়ত বার্ড স্ট্রাইকের কারণে হয়। তবে খুব আশঙ্কাজনক একটা ব্যাপার হচ্ছে আত্মহত্যার প্রবণতা যদি থাকে, পাইলটদের যদি আত্মহত্যার প্রবণতা থাকে, তারাও সেই ধরনের কিন্তু 4-5টা অ্যাক্সিডেন্টের মতো আছে, এবং একটা সমীক্ষা দেখা গেছে যে এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এটা একটা কমপ্লেক্স জগৎ যেখানে বিভিন্ন সংস্থা কাজ করছে, বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, নিজস্ব কমপ্লায়েন্স আছে, নিজস্ব বাজেট আছে। কেউ বাজেট মেনটেন করে, কেউ কমপ্লায়েন্স মেনটেন করে, কেউ করে না। সো এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। এর মধ্যে থেকে সবাই চায়, যেটা সবার উদ্দেশ্যে একটাই থাকে, যে নিরাপদে একটা প্লেন যেন উড়ে যায় এবং নিরাপদে যেন ফেরত আসে। সামরিক অস্ত্র বা সামরিক ইকুইপমেন্ট যখন কেনা হয়, এটা কিন্তু দীর্ঘ রিসার্চের মাধ্যমে করা হয়,
এবং অনেকগুলো ক্রাইটেরিয়াকে দেওয়া হয়, আমাদের প্রয়োজনীয়তা কি, আমাদের দক্ষতা কি, আমাদের কারিগরি আমাদের কোয়ালিফিকেশন কি, আমাদের পাইলটদের ট্রেনিং কী ধরনের, আমাদের যারা মেনটেন করবে তাদের কী ধরনের অভিজ্ঞতা আছে, আমাদের বাজেট কীরকম, এবং আমাদের বিভিন্ন যারা সুপার পাওয়ার আছে তারা কী ধরনের দৃষ্টিতে থাকে, সবগুলোর ইফেক্ট কিন্তু এখানে থাকে। তো আমি যতটুকু জেনেছি এই বিমানটা কেনার প্ল্যান হয় 2011 সালে এবং কাজ শুরু হয় এবং 2013 সালে এই প্লেনগুলো ডেলিভারি দেয়। এই প্লেনগুলো যেগুলো এসেছিলো এগুলো কিন্তু তখন চায়নার সবচেয়ে মানে ট্রেনিং এয়ারক্রাফট, এই দামের সবচেয়ে ভালো এয়ারক্রাফট, এবং এখানে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কিছু কিছু ইকুইপমেন্ট সংযোজন করা হয়েছে। এটা অ্যাভিওনিক্স হতে পারে, গ্লাস ককপিট হতে পারে, আপনার জিপিএস হতে পারে, বা আপনার সেফটি ইকুইপমেন্ট হতে পারে, এগুলো কিন্তু সংযোজন করা হয়েছে। এই জন্যই এটার নাম দেওয়া হয়েছে কিন্তু F7BG বাংলাদেশের জন্য। এখন আপনি প্রশ্নই করতে পারেন যে তাহলে অন্য বিমান চাইনিজ কেন, ইউরোপিয়ান না কেন? এখানে অনেক ক্ষেত্রে অর্থ একটা বড় ইস্যু থাকে, এবং আপনি যদি প্রথমে রাশিয়ান আপনি ইকুইপমেন্ট কিনলেন, তারপরে চাইনিজ ইকুইপমেন্ট কিনলেন, তারপরে যদি আপনি ইউরোপিয়ান ইকুইপমেন্ট কেনেন, আপনাকে কিন্তু টেকনিক্যাল টিমটাকে গড়ে তুলতে হবে, যেটা দীর্ঘমেয়াদী একটা কাজ। সুতরাং আপনাকে কোনো একটা ব্লকের দিকে থাকতে হয়, অনেক রিসার্চ করে ব্লকের দিকে থাকতে হয়, এবং সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। তবে এটা পুরাতন বিমান না, বিমান সাধারণত সেরকম পুরাতন হয় না। যেটা হয় যে ইঞ্জিন এটা খুব কুইকলি ওভারহল করতে হয়, এবং এই ওভারহল করলেই এয়ারক্রাফট কিন্তু নতুন হয়ে যায়, এভিনিক্স চেঞ্জ করতে হয় বা ইকুইপমেন্ট চেঞ্জ করতে হয়। সো সেদিক দিয়ে বলতে পারি যে এই বিমানটা খুব একটা পুরাতন না। তবে এই প্রশ্নটা থেকেই যায় যে আমরা এর চেয়ে ভালো জিনিস কেন নিলাম না। টেকনোলজি কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে, আপনার মোবাইল ফোনের টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আইফোন প্রতি বছর চেঞ্জ হচ্ছে, সে সঙ্গে আপনার সমস্ত অ্যাপসগুলো চেঞ্জ হচ্ছে, এবং তার চেয়েও দ্রুত চেঞ্জ হচ্ছে কিন্তু এয়ারক্রাফটের বিভিন্ন ইকুইপমেন্টের যেই স্পেসিফিকেশন আছে, নতুন নতুন আধুনিক এআই বেসড ইকুইপমেন্ট সংযুক্ত হচ্ছে। আমাদের উচিত ছিল এই উন্নয়নের এই চেঞ্জের ধারাটা বজায় রাখা, এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশে মানে আমি বলবো যে আমাদের দেশে এটা ব্যর্থ হয়েছে। এটা আমি একবারে যে বলবো যে এটা কারো ব্যর্থতা সেটাও না। আমাদের সামনে আপনি জানেন যে কোভিড এসেছিল, কোভিডের পরে দীর্ঘ সময় একটা গিয়েছে, তারপরে একটা রিসেশন এসেছিল, তারপরে ডলার একটা ক্রাইসিস শুরু হলো। তো সব কিছু মিলাই কিন্তু আমাদের এই যাত্রাটা কোনো কারণে ব্যাহত হয়েছে। বাট আমি বলবো যে দেশের অখণ্ডতা বা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বা সীমানা রক্ষায় আপনার কার্পণ্য করলে চলবে না, বা আপনাকে কম্প্রোমাইজ করলে চলবে না, আপনাকে বেস্টটাই তাদেরকে দিতে হবে। আমি যেহেতু সেনাবাহিনীর বিমান প্রকিউরমেন্টের সঙ্গে আমি ছিলাম, এবং এটার যেই টেকনিক্যাল স্পেসিফিকেশন যে সমস্ত করা হয় সেটার সঙ্গে আমি নিবিড়ভাবে সংযুক্ত ছিলাম, এবং আমার খুব ভালো লাগে যে সেনাবাহিনীর প্রকিউরমেন্টের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা, এবং খুব নিখুঁতভাবে এই ট্রানজিশনটা হয়। একজন এয়ারক্রাফট সিলেক্ট করে, একজন দেখতে যায়, একজন কেনে, একজন পয়সা দেয়, একজন ইন্সপেকশন করে, তারপর আরেকজন ইউজ করে, মানে লট অফ সংস্থা ইনভলভ। সো কোনো জায়গায় কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না। বিমান বাহিনী এবং নৌবাহিনীর ক্ষেত্রে এদের পারচেস প্রক্রিয়া ভিন্ন, বাট তারাও একটা রিসার্চের মাধ্যমে এটা কন্টিনিউ করে। তো আমি যেটা বলবো যে আমাদেরকে হয়তো আমি আমার পার্সোনাল পছন্দের যদি বলেন, আমি অবশ্যই ইউরোপিয়ান বা আমেরিকান এয়ারক্রাফটের দিকে আমি নজর দেব, কারণ এই সমস্ত এয়ারক্রাফটগুলা ভেরি সফিস্টিকেটেড, ভেরি টেস্টেড, এবং এগুলো ভালো। এটা একটা ক্রিটিক্যাল জিনিস আপনি বলেছেন। আমাদের দেশে কিন্তু জায়গার স্বল্পতা আছে। আপনার টাকা থাকলে কিন্তু আপনি একটা এয়ারপোর্ট বানাতে পারছেন না, বা একটা এয়ারবেস আপনি কিন্তু বানাতে পারছেন না। আপনাকে সীমিত সামর্থ্যেই কিন্তু আপনার সমস্ত সম্পদগুলোকে সুষম বন্টন করতে হবে। আমাদের কক্সবাজারে যদি বলেন যে কক্সবাজারে কেন গেল না, রানওয়ে তো বড় আছে। কক্সবাজারের এক পাশে সমুদ্র, আর এক পাশে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। যশোরে রানওয়ে আছে, উঠলেই 30-40 কিলোমিটারের মধ্যেই হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সো আপনি চাইলেই আপনার অ্যাসেটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়াতে পারেন না। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বা যে কোনো দেশ তার এই সমরাস্ত্র বা ইকুইপমেন্ট বা এয়ারক্রাফট স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গায় লোকেট করে, যেন যখন প্রয়োজন হবে
এটা দ্রুত যেন তাদেরকে অ্যাক্টিভেট করা যায়। সো আপনি এটাকে ট্রেনিংয়ের জন্য আপনি কক্সবাজারে নিয়ে গেলেন, হঠাৎ করে আপনার এটা লাগবে, পাইলট ঢাকা আছে, এটা তো হলো না। তাদেরকে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এয়ারক্রাফট স্টার্ট দিয়ে আকাশে গিয়ে শত্রু বিমানকে ধাওয়া করতে হয়। সেই পার্সপেক্টিভে আমি মনে করি যে এই সমস্ত জিনিস যেখানে আছে এটা এখানেই থাকা উচিত। তবে হ্যাঁ, আমাদের কিছু কিছু ট্রেনিং পারপাস যেগুলো, এই ট্রেনিংয়ের কথা যেটা বলা হচ্ছে, এটা যদি অন্য কোথাও রিলোকেট করা যায় অবশ্যই সরকার এটা দেখবেন। তবে আমার কাছে মনে হয় যে এটা ব্যালেন্স করে কিন্তু আমাদের চলতে হবে। আমি চাইবই যে আমার ঠাকুরগাঁর যে বিমানবন্দরটা আছে পড়ে আছে এটাকে অ্যাক্টিভেট করা হোক। আমাদের এত সুন্দর মানে এত অ্যাসেট আছে, সেটাকে আমরা অ্যাক্টিভেট করলে অবশ্যই এটা আমাদের ডিভিডেন্ড দিবে। ও সব জায়গা থেকে যে ফাইটার ফ্লাই করতে হবে তা কিন্তু না। আপনি আপনার হেলিকপ্টার বা আপনি অন্যান্য বিমানগুলো আপনি ওখানে শিফট করে নিয়ে যেতে পারেন। একটা জিনিস অ্যাসেট তো ফেলে রাখার স্কোপ নাই। তবে আমি যেটুকু মনে করি যে এখানে বাজেট একটা বড় ইস্যু। আপনি জানেন যে সৈয়দপুর এয়ারপোর্ট, এটাকে বড় করার জন্য মানে রিজিওনাল এয়ারপোর্ট করার জন্য একটা বাজেট প্ল্যান করা হয়েছিল। এটার কাজ শুরু হয়েছিল, কিন্তু টাকার অভাবে সেই রান এক্সটেনশনটা বাদ পড়ে গেছে। সো সব ক্ষেত্রেই শুধু টাকাই থাকে না, এখানে দুর্নীতির ব্যাপার আছে, স্বজনপ্রীতির ব্যাপার আছে। সব কিছু মিলায় আমরা একটা ডেড জোনে পড়ে আছি। তো আমরা সঠিক নেতৃত্ব পেলে আমার মনে হয় যে আইন বা নীতি মেনে চললে আমার মনে হয় যে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। না, এটা মনে হতে পারে, এটা অবশ্য আইকাও অনুযায়ী, ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী কিন্তু এটা নিষেধ। আপনি একই এয়ারক্রাফট সামরিক এবং বেসামরিকভাবে ব্যবহার করতে পারেন না। কিন্তু যেহেতু আমাদের স্কোপ নাই, আমরা এটা করছি। এইটাকে আমরা কীভাবে মিনিমাইজ করি সেটা জানলেই হবে। আমাদের যে টাওয়ার আছে, যারা আমাদেরকে কন্ট্রোল করে, তারা কিন্তু দুর্দান্ত কিছু কন্ট্রোলার আছেন, যারা মিলিটারি হাই স্পিড এয়ারক্রাফট এবং সিভিল এয়ারলাইনগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। ইটস অল অ্যাবাউট ম্যানেজিং দি স্পেস। এবং সবসময় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বা সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান যারা অপারেশনাল মিশন, তারা কিন্তু আগে প্রায়োরিটি পায় এবং আমাদের কন্ট্রোলাররা চমৎকারভাবে এই কাজটা করছেন। তবে আমি এটাও বলতে চাই যে তাদের যে ইকুইপমেন্টগুলো দেওয়া আছে, তাদের যে রাডার আছে, তাদের যেই যন্ত্রপাতি আছে, এগুলো সব পুরাতন। তারা অন্ধের মতো, তারা জাস্ট নিজেদের মেধা ব্যবহার করে এই সমস্ত জিনিসগুলো কন্ট্রোল করে। তো আমি উন্নয়নের কথা যখন বলি, আপনাকে রানওয়ে বাড়ানো হচ্ছে, আপনাকে আপনার যে জনবল আছে তাদেরকে ইকুইপ করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, ফ্যাসিলিটি দিতে হবে, তাহলেই না আপনি বেস্ট জিনিসটা পাবেন। ডিফেন্স পারচেজে পৃথিবীর সব জায়গায় দুর্নীতি হয়। এটা যারা ডিফেন্স ইকুইপমেন্ট বিক্রি করে তারাও দুর্নীতি করে, যারা কেনে তারাও দুর্নীতি করে, এবং এটা সব দেশেই কিন্তু এটা আছে, এবং আমাদের দেশেও কিন্তু বাইরে নয়। আপনি একটা এয়ারক্রাফটে আপনি 500 কোটি টাকা দিচ্ছেন, ইটস এ বিগ মানি। এবং আপনি যদি একজনের সঙ্গে কোনো কন্ট্রাক্টে যেতে পারেন, তাহলে তো আপনি হিউজ পরিমাণে আপনি করছেন। আর শুধু বিমানই কিনছেন না, এরপরে স্পেয়ার পার্টস থাকবে, 10 বছর ধরেই কিন্তু আপনি এটার ফ্রুটস পেতে থাকবেন। সো এটার মধ্যেই কিন্তু এই দুর্নীতিটা বেশি থাকে, এবং এটা বহির্বিশ্বে মানে পশ্চিমা বিশ্বে কিন্তু এটা বেশি হয়। সো আমাদের দেশেও এই জিনিসটার থেকে বাইরে কেউ নাই। আমরা অনেক ঘটনা শুনেছি, অনেক উদাহরণ দেখেছি যে বিভিন্ন দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে আমরা এফেক্টেড হয়েছি। এবং আমি সেভাবে বলতে পারি যে আমাদের এর আগের বিমান বাহিনী প্রধান দুর্নীতি করে অনেক টাকা বিদেশে নিয়ে গেছেন। সেই টাকাটা যদি এই এয়ারক্রাফটের মেনটেনেন্সে বা ট্রেনিংয়ে বা পাইলটের ট্রেনিংয়ে বা গ্রাউন্ড ক্রুয়ের ট্রেনিংয়ে বা ইকুইপমেন্ট যারা মেনটেনেন্স করে তাদের ট্রেনিংয়ে ব্যয় করতো, আমার মনে হয় যে এই অ্যাক্সিডেন্টটা হতো না। ব্যবস্থাপনার দুর্বলতা, এর মানে হচ্ছে ললেসনেস। আপনি যদি আইন প্রয়োগ না করেন, আইন না মানেন, এবং আইন না মানার একটা কালচারটা দীর্ঘদিন করে আসেন, তখন তো সবাই মনে করবে যে আমি ঠিক বা আপনি ভুল। এইভাবেই কিন্তু এই ধরনের মব কালচার বলেন বা আইন হাতের তুলে নেওয়ার ব্যাপার বলেন, সবাই কিন্তু আপনি কারো আবেগকে কিন্তু আপনি কোশ্চেন করতে পারেন না। যেই কাজটা করছে সে কিন্তু আবেগ থেকেই করছে, দেশকে ভালোবেসেই করছে, দু একটা এক্সাম্পল ছাড়া, মানে ব্যতিক্রম ছাড়া। কিন্তু আপনি যদি আইনের আওতায় সব কিছু আনতেন, তাহলে কিন্তু মানুষের এই বিশ্বাসটা জন্মাতো এবং মানুষ আরও বেশি ম্যাচিউরড ভূমিকা পালন করত।
আপনাদের সহকর্মীদের এগিয়ে আসতে হবে। আপনার মধ্যে যদি মানসিক অবসাদ দেখা দেয়, এটা ফার্স্টে কে আইডেন্টিফাই করবে? আপনার কোপাইলট। এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা আমরা বাড়াতে হবে। আমরা এখন কিন্তু সবাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়েছি। আমি প্লেন থেকে নামি আমি ফেসবুক চেক করতেছি যে কয়টা মেসেজ আসলো, কে আপডেট দিল, বা হোয়াটসঅ্যাপে কয়টা মেসেজ হলো। কিন্তু একটা সময় ছিল যে আমরা একসঙ্গে গল্প করতাম, আড্ডা দিতাম, খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, সুইমিং করতাম, বেড়াতে যেতাম। আমাদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কমে যাচ্ছে। আপনার মনে যে কষ্টটা আছে আপনি এটা শেয়ার করতে পারছেন না। সো এই জিনিসটা যত দিন যাবে তত কিন্তু আপনাদের মধ্যে এই দূরত্বটা বেড়ে যাবে, যেটার এফেক্ট পড়বে আপনার মানসিক স্বাস্থ্যের উপরে। মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। সরকারের কাজ রাস্তা বানানো না, সরকারের কাজ ব্রিজ বানানো না বা উদ্বোধন না। সরকার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করবে, ছাত্ররা পড়াশোনা করবে, ডাক্তাররা ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে, সবাই একটা এনভায়রনমেন্ট থাকবে। আপনি সবাই একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট থাকবে। আপনি ভাগ করবেন না। আপনি আমাকে ভোট দেন তো কী হয়েছে, কিন্তু আমাদেরকে আপনি যখন নেতা হবেন আপনি সবার নেতা হতে হবে এবং আপনি সবাইকে নিয়ে ভাববেন। আপনার ভুল থাকবে, আপনার ডিসিশনে ভুল থাকবে, রং থাকবে, দুর্নীতি হবে, এই হবে, এই হবে, সব কিছু হবে, কিন্তু আপনি জাতিটাকে ইউনাইট করবেন, জাতিটাকে একটা মর্যাদাশীল জাতি হিসেবে আপনি তাদেরকে প্রতিষ্ঠা করবেন। এর মধ্যে অনেক কিছু ভুল হবে, কিন্তু আপনি দেশটাকে ইউনাইট করবেন। আমি চাই যে পরবর্তী রাষ্ট্রপ্রধান যেন পজিটিভ হয়, ইউনাইটেড হয়, জনগণের সরকার হয় এবং আমাদের মতো মানুষ হয়, ভুল করবে এবং আমাদের মতো মানুষ হয়, আমাদের কাছের মানুষ থেকে যেন তার কাছে আমি রিচ করতে পারি, তার কাছে সে যেন আমাদের চেয়ে বিচ্ছিন্ন না হয়ে যায়।